ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের একটা দিক আমার কাছে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগে, সেটি হচ্ছে ফিজিক্সে এমন কোনো একটি সুনির্দিষ্ট টপিকও নেই যার আসলে কোনো প্রায়োগিক ব্যবহার নেই। উদাহরণস্বরূপ আমরা এখন যে জিনিসটি নিয়ে আলোচনা করছি, আলোর প্রতিফলনটি নিয়ে আমরা আলোচনা করছি, তো এই প্রতিফলনেরও প্রত্যেকটি ব্যাপারের একটি করে প্রায়োগিক ব্যবহার রয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই জিনিসটি সরল পেরিস্কোপ বা সিম্পল পেরিস্কোপ যেটিকে আমরা বলি, এই পেরিস্কোপ জিনিসটি ব্যবহার করা হয় শুধুমাত্র এবং শুধুমাত্র আলোর প্রতিফলনের যেই মূলনীতিটি রয়েছে সেই মূলনীতিটিকে ব্যবহার করে। এই ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। এইদিকে যদি একজন মানুষের চোখ রাখা হয়, তাহলে এই চোখ দিয়ে এই দিকে বরাবর যে কোনো বস্তু থাকুক না কেন সেই বস্তুকে আমরা খুব ইজিলি দেখতে পারবো। এর অনেক বেশি রকমের ইউজ হয় যখন ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছিলাম সাবমেরিন যখন, বা আমরা ডুবোজাহাজের ব্যাপারটি নিয়ে যখন আলোচনা করছি, ডুবোজাহাজ যখন পানির নিচে থাকে তখন অনেক সময় দরকার হয় পানির উপরে সামথিং কিছু একটা নিয়ে যে ওই পাশে আদৌ কোনো জাহাজ আছে কিনা, কিংবা কোনো বোমা মারা লাগলে সেই জাহাজটি কোন অবস্থানে আছে সেটিকে ইন্ডিকেট করা বা ডিটেক্ট করা। তো সেটির জন্য বহুলভাবে ব্যবহৃত হতো এই পেরিস্কোপ জিনিসটি। আসলে এই পেরিস্কোপটি দিয়ে কি করা হতো, জাহাজের নাবিক এই দিকে তার চোখটি রাখতো এবং এই পোর্শনটি উঠে যেত হচ্ছে পানির উপরে। পানির উপরে উঠলে কি হতো যে এইখান থেকে এইদিকে যদি কোনো পানির ক্ষেত্রে জাহাজ বা অন্য কোনো শত্রু জাহাজ থাকে সেটিকে ডিটেক্ট করে খুব সহজেই বোমা মারা যেত। তো সরল পেরিস্কোপে শুধুমাত্র যুদ্ধবাজি এই ধরনের কোনো ব্যবহার না, এর আরো অনেক ধরনের ব্যবহার আমরা করতে পারি। আমরা হচ্ছে যে যখন ভিড়ের মধ্যে খেলা দেখতে পারছি না, মনে করো তুমি আজকে প্রজেক্টরের মধ্যে বাংলাদেশে খেলা হচ্ছে, ভিড়ের মধ্যে দেখতে পারছো না, তো সেই ক্ষেত্রে হচ্ছে ভিড়ের মধ্য থেকে আমি যদি একটা পেরিস্কোপ নিয়ে জাস্ট উপরে উঠিয়ে দিই, আমি খুব সুন্দরভাবে আয়নার মধ্যে হচ্ছে খেলাটা দেখতে পারবো। তো পেরিস্কোপের এই ধরনের অনেক ব্যবহার রয়েছে। মূল প্রসঙ্গটি হচ্ছে পেরিস্কোপটা আসলে কিভাবে তৈরি করা হয়। পেরিস্কোপটা যেভাবে তৈরি করা হয় সেটি হচ্ছে, আমি এরকম একটি নল নিব যেটি হচ্ছে এই জায়গাটাতে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে থাকতে হবে, তাহলেই হচ্ছে একদম সোজা একটি পারপেন্ডিকুলার শেপ আমরা পাবো। এই ক্ষেত্রে দুইটি সমতল দর্পণ বা প্লেন মিরর ইউজ করা হয়। একটি সমতল দর্পণ থাকে এক প্রান্তে, যেটি অবশ্যই এবং অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা থাকতে হবে। কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তার ব্যাখ্যাটি বা গাণিতিক বিশ্লেষণটি আমরা একটু পরে দিব। এই যে দর্পণটি রয়েছে সমতল দর্পণটি, সেটিকেও অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে থাকতে হবে, এবং তখনই এখান থেকে আসা যে কোনো আলোক রশ্মি এই দিক বরাবর পরিপূর্ণভাবে লম্বভাবে এই দিকে এসে চোখের মধ্যে পড়বে। তো সরল পেরিস্কোপের বা সিম্পল পেরিস্কোপের মূল নীতিটি হচ্ছে মোটামুটি এইরকম। এখন আমরা ম্যাথমেটিক্যালি বা গাণিতিকভাবে দেখব যে কেন আসলে আমাদেরকে অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই এই দর্পণটিকে স্থাপন করতে হবে। তো আমরা এই দিকটাতে আসি। প্রথম কথা হচ্ছে, আমরা শুধুমাত্র একটি দর্পণ নিয়ে প্রথমে কাজ করি, M1 দর্পণটি জাস্ট হচ্ছে এখানে। পুরো চিত্রটি হচ্ছে তোমাদের এখানে দেখাচ্ছে, ইচ্ছা করলে পজ করে হচ্ছে চিত্রটি পুরোটা এঁকে নিয়ে তারপরে হচ্ছে জিনিসটা বুঝতে পারো, এতে সুবিধা হবে। এই ক্ষেত্রে আমরা দর্পণটি হচ্ছে QR, এই দর্পণটি আমি জানি না আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে স্থাপন করেছি, আমি ধরে নিলাম অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। এখন এই থেটা অ্যাঙ্গেলটা যে 45 ডিগ্রি হতেই হবে, এই জিনিসটি এখন ম্যাথমেটিক্যালি আমি দেখাবো। প্রথম কথা হচ্ছে, আমাদের অবশ্যই এই পোর্শনটিতে একটু তাকাতে হবে। এই যে নলটি সেটি অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা থাকবে, এবং সেটাই হচ্ছে সরল পেরিস্কোপের মূল নীতিটি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বাঁকা থাকে তাহলে হচ্ছে সোজাসুজি উপরে উঠে যে ওই পাশে যদি কোনো কিছু থাকে আমি দেখতে পারবো, বা এই পাশে কোনো কিছু থাকলে দেখতে পারবো। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা থাকতে হবে। তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটি, অর্থাৎ আমি যদি QR এর একটি অভিলম্ব আঁকি, অভিলম্ব কনসেপ্টটি সম্পর্কে তোমাদের আগে ধারণা দেওয়া হয়েছে। QR একটি দর্পণ, এই সমতলটির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটি অভিলম্ব কল্পনা করতে পারি, সেটি হচ্ছে NN প্রাইম। NN প্রাইমটি হচ্ছে আমাদের এখানে অভিলম্ব। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, যদি AP একটি আপতিত রশ্মি হয় তাহলে কোণ APN এটি হচ্ছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তারপরে NPS এই অ্যাঙ্গেলটি হচ্ছে একটি প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এবং অবশ্যই যদি এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটিকেও অবশ্যই এবং অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, যেটি আমি এখানে লিখেছি যে কোণ APN প্লাস কোণ NPS ইকুয়ালস টু 90 ডিগ্রি হতেই হবে। এবং আমরা এখন এটি প্রমাণ করব যে হচ্ছে আসলে এই অ্যাঙ্গেলটা থেটার ভ্যালুটা কত আসবে। প্রথমে দেখি QM এবং AT এই দুইটি জিনিস হচ্ছে পরস্পর সমান্তরাল, এবং
কিউপি তাদের একটি ছেদক বা ইন্টারসেক্ট। তো ছেদক যদি হয়ে থাকে তাহলে আমরা দেখি কোন এম কিউপি ইজ ইকুয়াল টু একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল যেটি রয়েছে কিউপিএ বা এপিকিউ যেটি বলি আমরা, তো এটি সমান হবে। অবশ্যই আমরা জানি যে সমান্তরাল যখন হয় দুইটি জিনিস, তখন হচ্ছে যে দুইটি রেখা বা রেখাংশ যদি সমান্তরাল হয় তখন হচ্ছে তাদের একান্তর কোণ দুইটি অবশ্যই সমান হবে। তো ইকুয়ালস টু থেটা, কেননা হচ্ছে যে আমরা ধরে নিয়েছিলাম আগেই যে হচ্ছে যে কোন এম কিউপি এটি হচ্ছে থেটা, যেটি হচ্ছে চিত্রের মধ্যে আগেই ইন্ডিকেট করা রয়েছে। ধরে নিচ্ছি কোন এম কিউপি ইকুয়ালস টু থেটা, তাহলে আমরা অবশ্যই বলতে পারি কোন এপিএন প্লাস কোন কিউপিএন, কোন এপিএন প্লাস কোন কিউপিএ অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটি অবশ্যই 90 ডিগ্রি হবে। কেন হবে? কারণ হচ্ছে এনপি লম্ব কিউআর, এবং কেন লম্ব হচ্ছে কারণটি হচ্ছে এটি অভিলম্ব। তো অভিলম্ব যদি হয় তাহলে হচ্ছে আমি থিটার ভ্যালুটা বসিয়ে দিলাম এবং কোন এপিএন ইকুয়ালস টু আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা। জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমি কিউপি এর জায়গায় থেটা লিখেছি এবং থেটাকে হচ্ছে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যে কোন এপিএন এর একটি ভ্যালু পেয়েছি যেটি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং আমরা জানি এপিএন হচ্ছে আমাদের আপতন কোণ। পরবর্তী অংশে আমরা দেখি যে যখন এমআর এবং পিএস, এমআর এবং আমাদের যে পিএস রয়েছে এই দুইটি জিনিস সমান্তরাল এবং পিআর হচ্ছে তাদের ছেদক, তখন হচ্ছে কোন এমআরপি ইজ ইকুয়াল টু একান্তর কোন আরপিএস। অবশ্যই আমরা বুঝতে পারি তারা কেন একান্তর কোণ, এবং দুটো কোণের ভ্যালুই হচ্ছে থেটা হবে, কারণ আমরা আগের থেকেই জানি যে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটিকে এমআরপিকে আমরা থেটা ধরে নিয়েছি, ঠিক একইভাবে যেরকম এমকিউআরকে আমরা থেটা ধরে নিয়েছিলাম। এবং অবশ্যই একটা ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি হবে, এই দুইটি অ্যাঙ্গেলকে আমাদের অবশ্যই থেটা যখন আমরা ধরে নিচ্ছি এটিকে 45 ডিগ্রি করার জন্য তাদেরকে একটি সমদ্বিবাহু ত্রিভুজ হিসেবে ধরে নিতে হবে, এবং এটার অ্যাঙ্গেল যদি থেটা হয় এটার অ্যাঙ্গেলও থেটাই কল্পনা করতে হবে। এবং সহজভাবে আসলে প্রমাণ করা যায় কেন 45 ডিগ্রি, কারণ এটি 90 ডিগ্রি এবং এই দুটি যখন সমান হচ্ছে তখন তাদেরকে 45 হতে হবে। তাও একটা জ্যামিতিক ব্যাখ্যা দাঁড় করানোই হচ্ছে এখানে উদ্দেশ্যটি। আচ্ছা, কোন এনপিএস এবং কোন আরপিএস যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হবে, কেননা হচ্ছে এই এনপিএস এবং কোন আরপিএস এই দুটি যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, কারণ এন প্রাইম এই কিউআর এর উপরে অভিলম্ব, যেটি আমরা সবাই জানি। কোন এনপিএস ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস থেটা হচ্ছে ঠিক আগের বারের মতনই। কোন এপিএন এবং কোন এনপিএস দুটোর ক্ষেত্রে আমরা জানি যে এপিএন হচ্ছে আপতন কোণ এবং কোন এনপিএস হচ্ছে আমাদের প্রতিফলন কোণ, এবং প্রতিফলন কোণ এই দুটি যদি যোগ করি আমরা তাহলে 90 ডিগ্রি মাইনাস থেটা এবং 90 ডিগ্রি মাইনাস থেটা এই দুটিকেই হচ্ছে যোগ করা হচ্ছে, এবং আমরা আগে থেকেই জানছি যে হচ্ছে দুইটি কোণ সমান হবে প্রতিফলনের নিয়ম অনুসারে। আর এই কোণ দুটি যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যাবে, এটি আমরা আগে থেকেই বলে রেখেছিলাম। এবং 180 মাইনাস টোয়াইস থেটা, এবং পরবর্তী ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জাস্ট বীজগাণিতিক যেই সমীকরণ প্রতিপাদন বা হচ্ছে যে মান বের করা ব্যাপারটি, তো বের করলেই আমরা দেখতে পাবো যে থেটা ইকুয়ালস টু অবশ্যই 45 ডিগ্রি হতে হবে, যদি কিনা আমরা এটিকে একটি সমতল দর্পণ হিসেবে ইউজ করে আমরা একটি সরল পেরিস্কোপ তৈরি করতে চাই এবং জিনিসটিকে যদি সোজা পারপেন্ডিকুলার শেপে রাখতে হয়। আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে আরেকটি খুবই পপুলার যন্ত্র যেটির নাম হচ্ছে অপটিক্যাল স্কয়ার, সেটির ব্যাপারে ছোট্ট করে একটু বলতে চাই। এটির কাজ হচ্ছে আমি যদি এই যন্ত্রটিকে এভাবে ধরি, তার সামনে একটি আয়না থাকে, যে আয়নাটি দিয়ে অবশ্যই এবং অবশ্যই তার সাথে পারপেন্ডিকুলারলি অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যা রয়েছে সেটিকে দেখা যাবে। অপটিক্যাল স্কয়ারে যদি আমি এভাবে ধরি, অবশ্যই আমি এর যে বাম পাশের আয়নাটি রয়েছে সেটিতে আমি তোমাদের ছবি দেখতে পাবো, যেটি অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, যেটি আমরা এই চিত্র থেকে দেখতে পাই যে চোখের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত একটা বস্তু থেকে আলোক রশ্মি এইভাবে হচ্ছে দুইটি দর্পণের মাধ্যমে যে চোখের মধ্যে রশ্মিটি আপতিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই দুইটি দর্পণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটি 45 ডিগ্রি থাকে এই যন্ত্রটির মধ্যে। এবং যন্ত্রটির ব্যাপক ইউজ রয়েছে আমরা যখন সার্ভেইং নামক একটি জিনিস করি, যে একটি বিল্ডিং বানানো হবে কিংবা একটি রাস্তা বানানো হবে, সেই ক্ষেত্রে আগে থেকে যে দেখতে হয় যে ওই রাস্তাটা বা যেই জায়গাটার মধ্যে আমি রাস্তা বানাচ্ছি বা বিল্ডিংটি বানাচ্ছি সেখানে আশেপাশে কী ধরনের অবজেক্ট রয়েছে, কী বস্তুগুলো রয়েছে, সেই ক্ষেত্রে বা জায়গাটা কতটুকু উঁচু নিচু কিনা, এই জায়গাগুলোতে অপটিক্যাল স্কয়ার ইউজ করা হয়, যেখানে হচ্ছে যে আমি খুব সুন্দরভাবে এটির মাধ্যমে একদম পারফেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কী কী বস্তু রয়েছে, বা যদি আমার নতুন করে কোনো বস্তু অবস্থান করাতে হয় বা নতুন করে বস্তু স্থাপন করতে হয়, সেই ক্ষেত্রে আমি নতুন করে বস্তু স্থাপন করতে পারবো যেটি পারফেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শেপ দেয়। তো এই অপটিক্যাল স্কয়ার জিনিসটিও ইউজ করা হয় আলোর প্রতিফলনের ব্যাপারটিকে কাজে লাগিয়ে, যেখানে সমতল দর্পণ দুটিকে আলোর প্রতিফলনের জন্য ইউজ করা হয় বা মূলনীতিটি ইউজ করা হয়।